জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আমাকে একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা এবং সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে, সো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে, সো আই হোপ সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ক্লিয়ার আছে। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছ। জি, আচ্ছা, তো চলো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে লাল সালু যে উপন্যাসটা রয়েছে, আমাদের সেই উপন্যাসটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা নাটক নিয়ে ইতোমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে সেই নাটকটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, অ্যান্ড আজকে আমরা আলোচনা করব লাল সালু উপন্যাসটা নিয়ে। ওকে, সো সব কিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আচ্ছা, একজন বলছে আইফোন কত? এটা তো নর্মাল আইফোন, বাট আজকে হচ্ছে 14 প্রো ম্যাক্স নিব, মানে আজকে আসতেছে অলরেডি, তোমাদের ক্লাসটা শেষ হলেই আসবে। আচ্ছা, ঠিক আছে। নাটক কি শেষ করা হয়েছে? জি, গান হচ্ছে, হ্যাঁ, পাশে খুব ভরপুর গান হচ্ছে। ভাইয়া, আপনাকে আজকে অনেক কিউট দেখাচ্ছে। বিয়ে করছেন নাকি? আসলে বিয়ে এখনো করি নাই, বিয়ে করব। বিয়ে করব শীঘ্রই, যদি আল্লাহ কপালে রাখে তাহলে হয়তো শীঘ্রই আরও 3-4 বছরের মধ্যেই করে ফেলবো। আচ্ছা, তো চলো আমরা একটু ভরপুর আলোচনা করি আজকে। ভরপুর আলোচনা করি আমাদের আজকের এই লাল সালুর ক্লাসে। ওকে, আপনার পড়ানো অনেক ভালো লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে তোমাদেরকে অনেক ভালো লাগে তোমাদেরকে। মেঘা, তোমাদেরকে ভালো লাগে অনেক, স্মার্ট লাগছে। আমি আসলে সবসময় স্মার্ট। ওকে, নাটক কি শেষ করা? যে শেষ করা হয়েছিল। নাটকের ওই যে মেবি লাস্টে একটা একটা স্লাইড পড়াতে পারে নাই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই জন্য। আচ্ছা, তো চলো আমরা একটু শুরু করি আমাদের আজকের ক্লাস, অ্যান্ড আজকে আমরা আলোচনা করব লাল সালু উপন্যাসটা নিয়ে। তো লাল সালু উপন্যাসটা মূলত আমাদের সবার, আমি যদি একদম তোমাদেরকে একেবারে সারসংক্ষেপ যদি বলতে যাই, তাহলে প্রথম আমাদেরকে যে বিষয়টার দিকে তাকাতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের লাল সালু যে উপন্যাসটা রয়েছে, উপন্যাসের আসলে সার কথা কিংবা এই উপন্যাসের আসলে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে নিয়ে আমরা ফার্স্ট অফ অল একটু আলোচনায় যাব। ওকে, তো চলো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনা। প্রথমত ভাইয়া, লাল সালু উপন্যাসটা আসলে কি? এই লাল সালু উপন্যাসটার মূল বিষয়বস্তুটা আসলে কি, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমাদের লাল সালু উপন্যাসের যে মেইন যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি। কি বলতো, কথা বলো ভাইয়া, কি লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি ভাইয়া? ধর্মের নামে ভণ্ডামি। কিসের নামে ভণ্ডামি? ধর্মের নামে ভণ্ডামি। তাহলে লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু ধর্মের নামে ভণ্ডামি। কথা বলো, কি? ধর্মের নামে ভণ্ডামি। ওকে, ধর্মের নামে ভণ্ডামি, এটা হচ্ছে আমাদের লাল সালু উপন্যাসের যে মেইন থিম, মেইন যে বিষয়বস্তু সেটা। এখন ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো, একটু ভালো করে শুনো। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানলাম যে লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি? উত্তর হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি। এখন এই ভণ্ডটাকে, এই যে ভণ্ড আছে, এই ভণ্ডামি যে করে, এই ভণ্ডের নাম হচ্ছে মজিদ। তার নাম কি? মজিদ। ওকে, এমন একটা চরিত্র সৈয়দ অলিউল্লাহ তিনি তৈরি করেছেন, যে চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি এই মজিদ চরিত্রটাকে এমনভাবে নিয়েছেন যে কেউ একটু খারাপ কাজ করলে সেটাকে বলো মজিদ। যেমন তোমরা সিরাজউদ্দৌলাতে দেখেছো, সিরাজের যে খালা তার নাম হচ্ছে ঘসেডি বেগম। এই ঘসেডি বেগম ইতিহাসে কিন্তু এখন আর কোনো মেয়ের নাম ঘসেডি বেগম রাখে না। এটা মানে কুটনি টাইপ, যে মেয়েদেরকে কুটনামি করলে ওদেরকে বলে, যদি অধিকাংশ মেয়ের স্বভাবই হচ্ছে কুটনামি করা, তো এরকম কুটনি টাইপ বা কুটনামি করা মেয়েরা, আজকে কিন্তু শ্রমিক দিবস, তো আমাদের আজকের ক্লাসের পক্ষ থেকে সে সমস্ত মানুষদেরকে আমরা শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাই। যাদেরকে কোনো বেতন ছাড়াই যারা এভাবে পিছনে কথা বলে, কুটনামি করে, তাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো ওই যে ঘসেডি বেগম, সে গুটনামি করতে, এই জন্য তার নাম রাখে না। মজিদ চরিত্রটা এমনভাবে হাইলাইটস করেছে যে মজিদ, লাল সালু উপন্যাস পড়ার পর মজিদ মানেই দেখে সব খারাপ, সব খারাপ খারাপ খারাপ। বুঝতে পেরেছ?
তো এই মজিদ আমি যখন পড়তাম তখন এক স্যারের কাছে পড়তাম, এর নাম ছিল মজিদ। তো সেইটা পড়াইতে গেলে সে মানে বারবার সে মজিদ নামটা মুখে নিতে চায় না, কারণ তার নাম মজিদ। তো এখন বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তো এখন ভাইয়া চলো আমরা একটু দেখি ভাই সব টপিকের পরীক্ষাগুলো এক পোস্টে সাজাই দিলে অনেক ভালো। তো সব টপিকের পরীক্ষা এক পোস্টে সাজাই দিলে কি লাগে, কি কথাবার্তা বলো না বলো, পরীক্ষা তো কয়েকটা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে ওগুলো শেষ, যারা দিছে তারা দিছে, সামনে যেগুলো হবে ওগুলো দিবা। এইবার আসো আমরা একটু দেখি যে এই মজিদ যে ছিল, এই মজিদ ভদ্রলোক নয় আসলে অভদ্রলোক, মানে দেখতে ভদ্রলোক। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখতে ভদ্রলোক কিন্তু আসলে সে অভদ্রলোক। তো এই ভদ্রলোক এক নাম্বার বৈশিষ্ট্য তার ছিল কি, সে ছিল খুবই প্রথম অত দেখা যায় যে সে ছিল ধর্মকে ব্যবহার করে, সে সবসময় মানে ধর্মের নামে সবসময় মিথ্যাচার, এটা তার চরিত্রের ভেতরে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, মিথ্যাচার। এবং 2 নাম্বার ছিল সে লোভী ছিল। কি ছিল? সে ভীষণ রকম লোভী ছিল। হ্যাঁ, এরপর আরেকটা বলা যায় সে মোটামুটি বলা চলে নারী লোভী ছিল। কি ছিল? নারী লোভী ছিল। তো নারী লোভী এটাকে আমরা গ্রাম অঞ্চলের ভাষায় সংক্ষেপে বলি আর কি লুচ্চা বেটা। এই বেটা এমন ছিল আর কি। দেখতে মাশাআল্লাহ উপর দিয়ে খুব হুজুর ছিল, পাঞ্জাবি পাগড়ি টুপি সবই পরতো, কিন্তু ভিতরে ভিতরে আসলে একটু ডট ডট ডট। ওকে, তো এই বেটা এমন ছিল। তো এরকম আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে। হ্যাঁ, অনেক হুজুরও আছে, সব হুজুর বালা না, অনেক হুজুরও এমন আছে যে দেখতে মাশাআল্লাহ মনে হয় যে জান্নাত থেকে উঠে আসছে। হ্যাঁ, আর সে ভাবে যত নারী দেখে সে ভাবে এটি সব জান্নাতের হুর, আর সে জান্নাত থেকে উঠে আসছে। কিছু কিছু মানুষ আছে এমন। তো এই এই ভদ্রলোক সে ছিল এমন আর কি, ভদ্রলোক না, ও আসলে অভদ্রলোক। তো এই বেটা এমন ছিল। তো এখন তো আমরা একটু দেখি যে এখানে খেয়াল করতে হবে আমাদেরকে কিছু বিষয় আদি। তো এই মজিদ চরিত্রের ভিতর আমরা বেশ কিছু জিনিস আমরা ঘটনা প্রবাহ আমরা দেখতে পাই। অ্যান্ড এরপরে আমরা একটু আরো কিছু চরিত্র পেয়ে থাকি। যেমন সেই চরিত্রগুলোর ভিতর আমরা গ্রামের মোড়ল যে তার নাম পেয়ে থাকি, তার নাম হচ্ছে খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী ভদ্রলোক সে কি এই গ্রামের মোড়ল ছিল। তো খালেক ব্যাপারী এই ভদ্রলোক তিনি গ্রামের মোড়ল ছিল বা গ্রামের প্রধান ব্যক্তি ছিল। খালেক ব্যাপারী গ্রামের প্রধান ব্যক্তি ছিল এবং খালেক ব্যাপারীর যে ওয়াইফ যে ছিল, খালেক ব্যাপারীর ওয়াইফের নাম, তার নাম ছিল আমেনা। ওকে, তো এই আমেনা ছিল তার প্রথম স্ত্রী। পরবর্তীতে সে আরেকটা স্ত্রী হয়, তার নাম হচ্ছে তানু বিবি। তাহলে খালেক ব্যাপারীর 2 স্ত্রী, তার নাম কি? তার নাম হচ্ছে তানু বিবি। ওকে, তো এই উপন্যাসে আমরা এরা মূলত একটা পরিবার, একজনের 2টা বউ। হ্যাঁ, তো তখন আসলে এগুলো খুব, এবং আমাদের মজিদেরও কিন্তু 2টা বউ ছিল। মজিদের 2 স্ত্রী, তার নাম প্রথম স্ত্রীর নাম হচ্ছে কি রহিমা। ওকে, আর দ্বিতীয় স্ত্রীর নাম, তার নাম হচ্ছে জমিলা। ওকে, তো তখন আসলে এগুলো খুব নর্মাল ছিল যে একজনের 2টা স্ত্রী, এগুলো খুব নর্মাল। একজন 2টা স্ত্রী মেয়েরা, এবং এটা খুব সুন্দরভাবে মেনে নিত। যদিও এখনকার আসলে মেয়েরা এগুলো মেনে নিতে চায় না, বাট আসলে নিজের বড় মনের পরিচয় দেওয়ার জন্য মেয়েদের উচিত যে স্বামীকে আরো একটা বিয়ে করিয়ে দেওয়া। এটা কিন্তু ভালো জিনিস, স্বামীকে আরো একটা বিয়ে করিয়ে দেওয়া। বাংলাদেশে যেই হারে মেয়ের সংখ্যা বেশি, একজন পুরুষ চাইলেই 3টা 4টা বিয়ে করতেই পারে। এটা আসলে সিচুয়েশন এমন বলে, মেয়ে তো ভরপুর মেয়ে, সেই তুলনায় ছেলে কম না। এই জন্য একটা ছেলের বাগে মেয়ে অন্তত কমপক্ষে 2টো করে একটা সিস্টেম করে দেওয়া দরকার। তো এখন এই মজিদ তার 2টা স্ত্রী ছিল, খালেক ব্যাপারী তার 2টা স্ত্রী, এগুলো বহু আগের কথা। তোমরা এখন ছেলেরা যারা আছো তারা আবার হতাশায় ভুগো না যে আগে কেন জন্মগ্রহণ করলাম না, আগে কেন হইলাম না, তাহলে তো 2টা বিয়ে করতে পারতাম। এবং তোমরা খোঁজ নিয়ে দেখবো তোমাদের দাদা যারা আছে, দাদার বাপ, এরা কিন্তু মোটামুটি সবাই 2-3 বিয়ে করা। কথাই বুঝতে পারতেছো? তো ঘটনাটা হচ্ছে এমন আর কি। তো আমাদের মজিদ ভদ্রলোক, তারা 2টা স্ত্রী ছিল। এবং আগে এটা ছিল, একটা সময় ছিল রাজাদের আমলে। হ্যাঁ, তোমরা পদ্মাবতী উপন্যাস পড়লে দেখবা যে আলাউদ্দিন খিলজি এক একটা রাজ্যের রাজার 50-60 এবং 1200 পর্যন্ত একটা স্ত্রী থাকতো, মানে ভরপুর স্ত্রী, খালি কোনো কথা নাই। এদিকে তাকাইলো বউ, এদিকে তাকাইলে, এদেরকে বলে রানী। মানে রাজাদের আগের কালে 1000, 2000, 1200 স্ত্রী থাকতো। মানে বুঝো, চিন্তাটা করো তুমি। তো মানে 1200 মানে তুমি বুঝতে পারতেছো? বুঝো কেমনে কি। এখনকার ছেলেরা তো একটাই চালাইতে পারে না। তো যাই হোক, তখনকার মানুষজন আসলে অনেক পারতো, মানে বউ চালাতে পারতো আর কি। তারা খুব ফিনান্সিয়ালি খুব মানে ভালো। এখন তো তোমাদের তো এখনকার ছেলেপেলেদের তো এত ইনকাম না। এখন মেয়েদের একটা লিপস্টিকের দামে নাকি 1300 টাকা। আমার এক ভাই বলছে তার বইয়ের লিপস্টিকের দাম 1300 টাকা। আমি তো এটা শোনার পর আমি আর বিয়ে করবো না। তো বুঝো নাই? তো ঘটনাটা এমন আর কি। তো তখন আসলে এটা খুব নর্মাল ছিল, ইটস নর্মাল যে একজনের 2টা-3টা স্ত্রী। আমারও ইচ্ছা আছে ইসলামে বিবাহ, একজন পুরুষ চাইলে 4টি বিবাহ করতে পারে, একজন পুরুষ। তো জীবনে আসলে অনেক সওয়াবের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি। ইচ্ছা আছে যদি বেঁচে থাকি তাহলে এই 4টা ইনশাল্লাহ পূরণ করবো। অর্থাৎ ইসলাম বলেছে যে তুমি 4টা বিয়ে করতে পারবা, 4টা বিয়ে করব, 4 জন নারীর দায়িত্ব নিব। ওকে, 4 জন নারীর দায়িত্ব নিলে নামাজ রোজা পড়লে আমার মন বলে যে আমি অটোমেটিক জান্নাত চলে যাব।
বুঝো নাই? 4 জন নারীর দায়িত্ব নেওয়া, 4 জন। বুঝতে পারতেছো কি হবে আমার? সরি, আমি আসলে ক্লাসে আমি আবার অন্য জগতে হারিয়ে গেছি। আমরা ক্লাসে আসি, তো যেখানে ছিলাম, সরি তোমরা আবার মানে 4 জন হইতেই পারে। তো এখন খেয়াল করে দেখো, তো এখন এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়াদি। এখানে অনেকগুলো চরিত্র পাই, এর ভিতরে আমরা আরেকটা হাসুনির মা একটা চরিত্র পাই, নাম হচ্ছে তার হাসুনির মা। তো হাসুনির মার দিকে এই মজিদ একটু দুষ্ট দুষ্ট অ্যাঙ্গেল থেকে তাকাতো আর কি, একটু মানে চশমা ফাঁক করে তাকাইতো আর কি, বললাম আর কি, হয়তো চশমা পড়তো না, মানে ডিফারেন্ট ওয়েতে সে তাকাতো, নর্মাল ছিল না আর কি। তো এখন ভাই খেয়াল করে দেখো, তো হাসুনির মা ভদ্রলোক মহিলা, সে একটা বিধবা মহিলা ছিল। কি ছিল বলো? বিধবা মহিলা বা স্বামী পরিত্যক্তা। তো এই আমিনার কাছে ধান বানার জন্য মাঝে মধ্যে আসতো এই হাসুনির মা। হাসুনির মা এলে মজিদ এখানে উঠানে বসে কাজ করতেছে। এখন মজিদের দৃষ্টি প্রায় সময় ডট 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 এদিকে চলে যায়। হাসুনির মা কাজ করতেছে, ইয়ে করতেছে, কিন্তু মজিদ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তার দিকে তাকায় আর কি। তো এটা বুঝতে পারতে যে হাসুনির মা মূলত ছিল কার? এই মজিদের ক্রাশ। ওকে, ক্রাশ ছিল। ওকে, তো এখানে অনেকগুলো কাহিনী আছে, আমরা সেগুলো আস্তে আস্তে বলবো। তো আমরা চলে যাই আমাদের উপন্যাসের যে মূল বিষয়াদি, সেখানে চলে যাই। আমরা প্রথম দিকে দেখতে পাই যে একজন সরকারি কর্মকর্তা, প্রথমত হচ্ছে নোয়াখালী অঞ্চল যেটা আছে, আমাদের এই নোয়াখালী অঞ্চল। তো আমাদের এই নোয়াখালী অঞ্চলের মানুষজন যারা ছিল, এই নোয়াখালী অঞ্চলটা, এটা দেখবা একেবারে ম্যাপে দেখবা যে মানচিত্রের এই একেবারে মানে বঙ্গোপসাগরের একেবারে পাশে মানচিত্রে। তা একটু নিচু অঞ্চল হওয়ার কারণে যখন বৃষ্টি হয়, বন্যা হলে, বর্ষাকালে, তখন এইভাবে পানি উঠে যায়, ভরপুর পানি উঠে যায়। তখন এই অঞ্চলের মানুষজন তারা জীবিকার সন্ধানে তারা ময়মনসিংহ অঞ্চল বা গারো পাহাড় অঞ্চল যেটা একটু উঁচু অঞ্চলের দিকে তারা শিফট করে। তাদের উদ্দেশ্য হচ্ছে জীবিকা। তাদের উদ্দেশ্য কি বলো? তাদের উদ্দেশ্য হচ্ছে জীবিকার সন্ধানে। এই জীবিকার সন্ধানে তারা কি করে? তারা ইয়েতে চলে যায়, মানে উঁচু অঞ্চলে চলে যায়। আমাদের যে মজিদ, এর বাড়িও নোয়াখালী অঞ্চলের দিকে ছিল। তো নোয়াখালী অঞ্চলের দিকে ছিল, তো নোয়াখালী অঞ্চলের মানুষজন একটু বেশি ধার্মিক হয়, মানে একটু ধার্মিক হয় তুলনামূলক অন্যান্য জায়গাতে। তুমি দেখবা যে একটু বেশি ধার্মিক হয় নোয়াখালীর মানুষজন। নোয়াখালীর নারী যারা আছে, নোয়াখালীর মানে তোমার হচ্ছে নোয়াখালীর মেয়েরা দেখবে একটু তুলনামূলক অন্যান্য মেয়েদের মতো, আমি তো সব জায়গাতে ক্লাস নিই, একটু শালীন হয় বা মোটামুটি ভদ্র পোশাক পরে। মাঝে মধ্যে তো অন্যান্য জেলাতে তোমার ক্লাস নিতে গেলে, যেমন ঢাকার কথা বাদে দিলাম, ঢাকা ছাড়াও আরো আদার্স কয়েকটা ডিস্ট্রিক্টে ক্লাস নিতে গেলে মেয়েরা এমনভাবে মানে পোশাক টোশাক এমনভাবে পরে, মানে মনে হচ্ছে যে পড়ছে, না পারতে পড়ছে, এমন একটা ইয়ে আর কি। তো নোয়াখালী অঞ্চলের মানুষজন এরা মূলত ভালো হয় এবং নোয়াখালীর মেয়েরাও ভালো হয়, ঠিক আছে। আমি তো নিজেই নোয়াখালীর ছেলে। নোয়াখালীর ছেলেদের মানে কথা না বললেই নয়, মানে বাংলাদেশের 63 জেলার মেয়েরা একটা জেলার ছেলেই খুঁজে, সেটা হচ্ছে নোয়াখালী। মানে ও অনেক অনেক ডিমান্ড নোয়াখালীর ছেলেদের, বুঝতে পারতেছো? ও ভরপুর ডিমান্ড এদের। তো এখন 63 জেলার মেয়েরা এক জেলার ছেলে খুঁজে, তুমি বুঝো না? তো আমাদের মজিদের বাড়িও কিন্তু নোয়াখালী ছিল, তাই বলে তোমরা সবাইকে আবার মজিদ মনে করে না, আমরা যেখানে ছিলাম। তো এখন এই মজিদ তার বাড়ি কিন্তু এদিকে নোয়াখালীর অঞ্চলে ছিল। তো বন্যার পানি হয়ে যাওয়াতে সে একবার একটা এরকম গারো পাহাড়ের দিকে একটা বনে চলে গেছে, একটা জঙ্গল বলা যায় বা বন। এখানে এই জঙ্গলে একবার একজন সরকারি কর্মকর্তা এসেছেন। একজন সরকারি কর্মকর্তা তিনি এসেছেন পাখি শিকারে। কিসের জন্য এসেছেন? পাখি শিকারে। এই পাখি শিকার করতে এসে তিনি দেখলেন যে জঙ্গলের মধ্যে যে জঙ্গলের মধ্যে তিনি দেখলেন যে আজানের সুর আসতেছে, আজান দিচ্ছে। তো তিনি খুঁজতে খুঁজতে দেখলেন যে এখানে আজান দিচ্ছে মজিদ। তখন মজিদকে জিজ্ঞেস করলো যে আপনি এত জঙ্গলের ভিতর আপনি এখানে কেন আজান দিচ্ছেন? তখন মজিদ বলেছে আমি আমার অঞ্চলে ধর্ম প্রচার করেছি, এখন আমি এই অঞ্চলে এসেছি ধর্ম প্রচারের জন্য। তাহলে সে বলেছে তার উদ্দেশ্য হচ্ছে ধর্ম প্রচার, কিন্তু আসলে তার উদ্দেশ্য ধর্ম প্রচার না। এই বেটা প্রথমে এদিকে একটা এদিকে একটা মিথ্যা কথা বলছে যে সে ধর্ম প্রচার করার জন্য আসছে, কিন্তু আসলে এসেছে সে মূলত জীবিকার সন্ধানে। কিসের সন্ধানে বলতো? জীবিকার সন্ধানে সে এই উঁচু অঞ্চলটাতে চলে। তখন সরকারি কর্মকর্তা শুনে খুব খুশি হয়েছে যে আল্লাহ, সাত চাইতে দেখি সাত ফেরেস্তা একেবারে ধর্ম প্রচার করার জন্য এত দূর চলে এসেছে। তো এটা শুনে তার কাছে খুব ভালো লাগলো এবং তার কৌতূহল জন্ম নিল। তখন তার সাথে পরিচয় হওয়ার এক সময় ওই সরকারি কর্মকর্তাকে বললো, সরকারি কর্মকর্তা তাকে বললো যে মোহাম্মদনগর গ্রামের নাম কি? মোহাম্মদনগর গ্রাম। এই মোহাম্মদনগর গ্রামে আমার পূর্বপুরুষদের কিছু প্রাচীন কবর আছে, এই প্রাচীন কবরগুলো দেখার জন্য আমি এসেছি। তখন মজিদ একটা সন্ধান পেল যে মোহাম্মদনগর গ্রামে প্রাচীন কবর আছে।
এবার মজিদ চলে গেল মোহাম্মদনগর গ্রামে, গিয়ে এই প্রাচীন কবর যেগুলো, এই প্রাচীন কবরটা মানুষদেরকে দেখায়, যে কোনো একটা প্রাচীন কবর দেখিয়ে বললো যে আপনারা সবাই মুনাফিক কাফের, আপনারা এখানে একজন পীরের কবর ছিল, আপনারা এই কবরটাকে এভাবে অপরিচ্ছন্ন রেখেছেন। পীরের নাম কি? পীরের নাম হচ্ছে মুদাসসির পীর। মুদাসসির পীরের নাম কি? মুদাসসির পীর। এই মুদাসসির পীরের কবর আপনারা এইভাবে আপনারা সবাই মুনাফিক কাফের। তখন গ্রামের মানুষজন পীরের নাম শুনলেই তো তখন অজু গোসল করে ফেলাইতো, তো বলছে যে মুদাসসির পীরের কবর, তাহলে আচ্ছা ঠিক আছে মুদাসসির পীরের কবর। এবার একজন কি করলো, সবাই মিলে এই কবরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এই কবর উপর তখন ওই যে একটা লাল রঙের একটা কাপড় ইয়ে করে দিল, এটাকে বলে শালু, সেখান থেকে হয়েছে লাল শালু। এবার এখানে মোটামুটি একটা মাজার প্রতিষ্ঠা হয়ে গেল, মুদাসসির পীরের মাজার। আর এই মাজারের খাদেম যে, তার নাম হচ্ছে মজিদ। খাদেমের নাম কি বলো? মজিদ। এইবার তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এখন এখানে একটু মজিদ যে চরিত্রটা রয়েছে, আমরা এই মজিদ চরিত্রটা একটু বিশ্লেষণ করি। মজিদ চরিত্র বিশ্লেষণ। মজিদ চরিত্রের ভিতরে আমরা দেখতে পাই উপন্যাসের মূল চরিত্রের নাম হচ্ছে মজিদ। শীর্ণ দেহ ছিল, শীর্ণ দেহ, এটা খুব ইম্পর্টেন্ট। শীর্ণ দেহ এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে? শীর্ণ দেহ মানে হচ্ছে চিকন। মজিদ দেখতে খুব চিকন চাকন ছিল আর কি। মুদাসসির পীরের মাজার প্রতিষ্ঠা করার মোহাম্মদনগর গ্রামে সে মাজার প্রতিষ্ঠা করে, এবং তার চরিত্রের ভিতরে আমরা দেখতে পাই কুসংস্কার, সততা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক হচ্ছে সে। মাথাব্বর খালেক ব্যাপারীর সাথে স্বার্থের গাছছড়া বেঁধে তাহের কাদের বাবাকে সে পাগল বানিয়ে নিখোঁজ করে। আক্কাসের স্কুল প্রতিষ্ঠা করতে সে উদ্যোগটা নষ্ট করে। আক্কাস একটা সমাজ সচেতন চরিত্র, সে এখানে স্কুল প্রতিষ্ঠা করতে চায় কিন্তু তার স্কুল প্রতিষ্ঠাটা নষ্ট করেছে। এবং তার প্রথম স্ত্রী রহিমা, দ্বিতীয় স্ত্রী জমিলা। সে নিঃসঙ্গ, ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর ও পোশাক প্রবৃত্তি। এইবার চলো আমরা একটু দেখি এই প্রশ্নটা সলভ করি যে নোয়াখালী অঞ্চলের মানুষজন দেশ ত্যাগ করে কেন? ধর্ম প্রচারের জন্য, ধর্ম ব্যবসা করতে, জীবিকার সন্ধানে, মানব কল্যাণে। প্রশ্ন সলভ করো। ভাই ডিউএল ল ডিপার্টমেন্টের আহমেদ আবদুল্লাহ সোহাইব ভাইকে চেনেন? আপনার কথা গল্প করে বগুড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, উনি তো মানে একই হোস্টেলে ছিলাম, একই রুমে ছিলাম। আমার এক বেস্ট সিনিয়র ভাই, খুবই ট্যালেন্টেড, উনি খুব ট্যালেন্টেড ছিলেন। ওকে, এইবার তাহলে এটার উত্তর কি হবে বলো? এইটার উত্তর হচ্ছে কি? জীবিকার সন্ধানে। ওকে, সো এটার উত্তর কি? জীবিকার সন্ধানে। ফাইন। এবার আসো এইটা একটু সলভ করো যে মজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? মোটাসোটা, যৌবন শক্তির অধিকারী, শীর্ণকায়, তেজস্বী পুরুষ। ওকে ফাইন। এইবার গুড, তাহলে এটা কি হবে? শীর্ণকায়। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এইবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এইবার আসো আমরা একটু এর পরের প্রসঙ্গে যাই। এর পরের প্রসঙ্গে আমরা দেখতে পাই যে আমাদের মাজার মোটামুটি প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন এখানে একটা চরিত্র যার নাম হচ্ছে খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী সে ছিল গ্রামের মোড়ল। খালেক ব্যাপারী কে ছিল? গ্রামের মোড়ল। এই খালেক ব্যাপারী সে গ্রামের মোড়ল, গ্রামে যত সালিশ দরবার সবকিছু সে করত। এখন মুদাসসির পীর না, মজিদ এই খালেক ব্যাপারীর সাথে যুক্ত হয়েছে, এবং খালেক ব্যাপারীর সাথে যুক্ত হয়ে মজিদ এবার কি করছে? এই খালেক ব্যাপারীর সাথে যুক্ত হয়ে গ্রামের যত সালিশ দরবার সবকিছু মজিদ আস্তে আস্তে করা শুরু করেছে। এবার এই খালেক ব্যাপারী গ্রামে তার একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা আস্তে আস্তে মজিদের কাছেও যেতে থাকে, কারণ খালেক ব্যাপারীর সাথে সাথে সবসময় কে থাকে? মজিদ থাকে। এবং মজিদ আর খালেক ব্যাপারীর ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কি হয়? একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এখন এই যে মাজার প্রতিষ্ঠা করলে, এই মাজারে মানুষজন মনে করো কারো গাছে ডাব ধরছে, সে একটা ডাব এখানে এনে দেয়, কারো বাচ্চা হয়েছে, বাচ্চার জন্য এখানে এসে টাকা মানত করে, এভাবে ভরপুর এখানে টাকা আসতে থাকে। এই যে টাকা, খাবার দাবার যা কিছু আছে সবকিছুর মালিক এখন কে? আমাদের এই মজিদ। তাহলে মজিদের আমরা দেখতে পাই মজিদের টাকা হয়ে গেল, আমরা দেখতে পাই খালেক ব্যাপারীর সাথে সাথে তার একটা পাওয়ার হয়ে গেল, গ্রামে মানুষজন তাকে গণ্যমান্য করা শুরু করলো। এখন একটা মানুষের যদি টাকা থাকে, একটা মানুষের যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে, তাহলে তার দরকার কি? তার কি দরকার কথা বলো? তার দরকার এখন একটা
একান্ত ব্যক্তিগত ললনা। কি দরকার? একান্ত ব্যক্তিগত ললনা। এই মজিদ সে চিন্তা করলে এবার আমার একজন একান্ত ব্যক্তিগত ললনা দরকার। আর সেই ললনা তখন ঠিক হলো একই গ্রামের মেয়ে রহিমা। এই রহিমার সাথে তার সাথে হয়ে গেল শাদি মোবারক। বিয়ে হয়ে গেল কার সাথে? কার কথা বলো? বিয়ে হয়ে গেল আমাদের মজিদ বনাম রহিমা। কিন্তু খেলাটা এখানেই শেষ না, খেলা মাত্র শুরু। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বিয়ের পরে মজিদ আর রহিমার চরিত্র সম্পূর্ণ বিপরীত। এই মজিদ চরিত্র দেখা যায় সে ছিল খুবই চিকন, কিন্তু মাশাল্লাহ রহিমা খুবই শক্তিশালী ছিল। কি ছিল কথা বলো? শক্তিশালী। এখন প্রশ্ন হলো ভাইয়া আপনি কেমনে তার শক্তি দেখছেন? আমি দেখি নাই, কিন্তু উপন্যাসে বলা হয়েছে যে সে যখন হাঁটে তখন উঠানের মাটি ধপ 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 করে। তার মানে বুঝতে পারতেছ বিশাল বড় শরীরের অধিকারী। আমার প্রশ্ন হচ্ছে চিকন জামাই মোটা বউ, হোয়াট এ কম্বিনেশন! জামাই চিকন, বউ হচ্ছে মোটা, শক্তিশালী, কিন্তু হওয়া উচিত ছিল জামাই শক্তিশালী। আচ্ছা সে প্রসঙ্গে আমরা না যাই। এরপরে যে ঘটনাটা হলো সেটা হচ্ছে এই এই মজিদ সে ছিল ভণ্ড, কিন্তু রহিমা সে ছিল ভীষণ ধার্মিক এবং মাজারকে সে সবসময় ভয় পেত। কিন্তু একই মাজারকে কেন্দ্র করে মজিদ ব্যবসা করা শুরু করেছে। বুঝতে পেরেছ? একজন বলেছে মজিদ হলো আপনার মতো। ওর কইছে মজিদ হয়তো আমার মতো চিকন হতে পারে, কিন্তু তাই বলে তো মানে মজিদ তো আমার মতো ক্যারেক্টার হইব এমন তো না। খুদ এই কথা কাউ কেন? হয়তো সে আমার মতো একটু চিকন হইতে পারে আর কি। তাই বলে আমার ক্যারেক্টার, আমার চরিত্র, তানবীর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খাতায় লিখে নাও, তানবীর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আগে এটা খাতায় লিখো, পরে তুমি লাল সালু পড়ো, নাহলে তোমার এটি না লিখলে নাহলে তোমার জীবনে কিছু হইব না। আগে খাতায় এটি লেখো যে তানবীর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লিখো 10 বার পড়ো। এটা হচ্ছে ওকে। নাফিজা নাজনীন বলেছে স্যার আপনার বউ মোটা হবে। কি যে বলো না, আমি চিকন মানুষ মোটা বৌদি কি করবো? আচ্ছা যাও, তোমরা শুধু শুধু ক্লাসে এবং দুষ্টু দুষ্টু কথা বলে কেন যে তোমরা আমাকে রোমান্টিক করে ফেলো আমি না বুঝি না। পরে দেখা গেছে আমি লজ্জা পাবো, হ্যাঁ আমি বেশি রোমান্টিক হয়ে গেলে পরে দেখা গেছে আমি পড়াইতে পারবো না। তখন লাল সাথে তোমাদেরকে কে পড়াবে? দুষ্ট পড়াবে। তো যাই হোক, আসলে আমরা আবার পয়েন্টে চলে যাই, আমাদের যেখানে ছিলাম। তো রহিমা মোটামুটি তার চরিত্রের ভিতর আমরা দেখতে পাই সে যথেষ্ট স্বামী ভক্ত ছিল, স্বামী ভক্ত ছিল, মানে এক পুরুষে আসক্ত। কিন্তু অপরদিকে আমাদের এই মজিদ সে ছিল 12 নারীতে আসক্ত। কত নারীতে আসক্ত? 12 নারীতে আসক্ত। এখন প্রশ্ন যে ভাইয়া আপনি কেমনে, আপনি কি 12টা নারী গুনছেন? না, মানে তার যত চাই তত, মানে যারা দেখে তারই পছন্দ। ওই যে আমরা প্রথমে পড়েছি হাসুনির মা, এই হাসুনির মা যে চরিত্রটা আছে আমরা দেখতে পাই, হাসুনির মা তার ক্রাশ। হাসুনির মাকে নিয়ে সে হাসুনির মার দিকে অন্যভাবে সে তাকাইতো আর কি, স্বাভাবিকভাবে সে তাকাইতো না, একটু মানে চোখ 10 ডিগ্রি বাড়াই সে তাকাইতো। বুঝতে পারতেছ? তখন তো মনে হয় চশমা ছিল না, চশমা থাকলে সে হাই কোয়ালিটির একটা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সে দেখতো, এমন ভাবে তার দৃষ্টিভঙ্গি ছিল আর কি। তো এখন ঘটনা যেটা হলো, তার মানে বুঝতে পারতে সে আসলে তার রহিমা আর সে একেবারে বিপরীত চরিত্রের কি ছিল, মানুষ ছিল। এরপরে আসো আমরা একটু খেয়াল করি, এখানে তোমাদেরকে আরো একটা তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হাসুনির মা, এরা তাহের, কাদের, রতন, এরা সবাই মূলত ভাই বোন ছিল। তাহের, কাদের, রতন এরা সবাই মূলত কি ছিল, ভাই বোন ছিল। এইবার চলো আমরা একটু চরিত্র বিশ্লেষণে যাই। তো চরিত্র বিশ্লেষণ আমরা দেখতে পাই যে রহিমা সে মোহাম্মদনগর গ্রামের মেয়ে ছিল, মজিদের প্রথম স্ত্রী, স্বামীর একান্ত অনুগতা এবং স্বামীর গৌরবে সে গর্বিত, লম্বা চৌড়া এবং শারীরিক শক্তি সম্পন্ন, ভরপুর শক্তিশালী ছিল। লেখকের মতে রহিমা ঠান্ডা ভীতু মানুষ, তার মন স্বামীর তুলনায় বিপরীতমুখী, খোদাকে ভয় পায়, মাজারকে সে ভীষণ ভয় পায়। এরপর দেখতে পাই আমরা হাসুনির মা যে চরিত্র, হাসুনির মা চরিত্র দেখতে পাই তাহের কাদেরের বোন, উপন্যাসে দুস্থ, দরিদ্র এবং বিধবা নারী। স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকে, বাড়ি বাড়ি ধান বানার কাজ করে, তার নিকা করতে আপত্তি, মানে সে দ্বিতীয়বার আর বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়িতে যেতে চায় না, তার ভাষায় তারা মানুষই না, মানে তার শ্বশুর বাড়ির মানুষজন তারা মানুষ না, ঝড় এলে হইচই করার অভ্যেস তার। এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো কথা আমি কিন্তু মুখে বলে দিয়েছি। এইবার চলো আমরা একটু এই প্রশ্নটা সলভ করি।
মুদাস্সির পীরের কবর আবিষ্কার করায় মজিদ চরিত্রের কোন দিকটি উন্মেচিত হয়েছে? ধর্মভীরুতা, ধর্ম অন্ধতা, সচেতনতা, মিথ্যাচার। কি হবে? গুড। এটা হচ্ছে কি? মিথ্যাচার। সে মিথ্যা বলে ভুংবাং বুঝে। এইবার চলো এটা একটু সলভ করা, যে মজিদের শক্তির মূল উৎস কি? ধর্ম, কোরআন, সম্পত্তি, মাজার। মজিদের শক্তির মূল উৎস কি? মজিদের শক্তির মূল উৎস কি? মজিদের শক্তির মূল উৎস কি? গুড। এটা কি? এটার উত্তর মাজার। আচ্ছা, এইবার এইটা সলভ করো যে মোহাম্মদনগর গ্রামে মাতবর নিচের কোন চরিত্র গ্রহণযোগ্য? মানে মাতবর চরিত্র কোনটি? মজিদ, খালেক ব্যাপারী, পীর সাহেব, রহিমা। সলভ করো এটা। গুড। এটার উত্তর কি? খালেক ব্যাপারী। ওকে, ভি। এবার এইটা সলভ করো। হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন? ও আচ্ছা, এই প্রশ্ন এখন উত্তর দিতে পারবে না, আমি আগে এই প্রসঙ্গটাই এখনো আসিনি। তো এই হাসুনির মা যে ছিল, এরা ভাই বোন কারা ছিল? হাসুনির মা, তাহের, রতন, কাদের, এরা ভাই। তো এই হাসুনির মায়ের মা যে ছিল, এই মাকে তার বাবা অনেক অত্যাচার করতো। মানে হাসুনির বাবা তার মাকে ভীষণ অত্যাচার করতো, মারপিট করতো, মানে মারতো আর কি। তো এ একটু বৃদ্ধ ছিল, বৃদ্ধ। তো বৃদ্ধ থাকলে এটা নিয়ে তাদের সংসারে নানা অশান্তি তৈরি হয়। এখন এই যে বৃদ্ধ লোকটা, মানে হাসুনির মার বাবা, সে যে তার মাকে যে মারে, এটার জন্য হাসুনির মা ওই যে রহিমা ছিল মজিদের প্রথম স্ত্রী, রহিমাকে একবার সে নালিশ করলো। নালিশ করলো বলতে বলছে যে আপনি একটু মজিদকে বললেন যাতে তিনি এই বিচারটা যাতে করে, মানে তার বাপের যন্ত্রণায় থাকতে পারে না। এজন্য হাসুনির মা সে বাড়ি যেতে চায় না, কারণ তার বাবার এই অশান্তির কারণে। তো এখন এরপরে যে ঘটনাটা হলো সেটা হচ্ছে যে এরা যেটা করলো সেটা হচ্ছে কি, এরা এই রহিমা এবার মজিদকে বলল। এখন মজিদ শুনে তো সে তো খুব রেগে গেল, যে কি রাখবেই স্বাভাবিক, কারণ হাসুনির মা ছিল কি তার, হাসুনির মাকে তো সব মনে মনে তলে তলে সে পছন্দ করত। এখন এই হাসুনির মা যদি তার হাসুনির মার অশান্তি সে কি সহ্য করতে পারবে? মজিদ এবার গরম হয়ে গেল। মনে করো তুমি যারা ক্রাশ পাবো, তুমি যাকে পছন্দ করো, সে যদি তোমাকে যদি বলে ভাইয়া আমাকে কি এই কাজটা করে দিতে পারবেন, তখন তুমি তো দুনিয়ার সবটা ঢাইলা দিয়ে এই কাজটা করবে, তাই না? স্বাভাবিক না বিষয়টা? তোমার যদি বলে যে ভাইয়া আমি না গাড়ি পাচ্ছি না, তখন তুমি মানবতার ফেরিওয়ালা হয়ে তুমি তাকে বলবা আরে গাড়ি পাচ্ছি না তাতে কি হয়েছে, আপনি আমার বাইকে চলুন, যদি বাইক থাকে। হ্যাঁ, মানবতার ফেরি। আবার যদি সে যদি গাড়ি না পাচ্ছে, তখন তুমি রিক্সা ডেকে দিবা, এবং তুমি তোমার নিজের পকেটের টাকা রিক্সাওয়ালা তুমি দিয়েও দিবে, স্বাভাবিক। এখন মজিদ শুনে, মজিদ তো মাথা হয়ে গেছে গরম। মজিদ এবার এই বুড়া লোকটার মানে হাসুনিমার বাপরে ডাক দিয়ে বলছে যে আপনি এই কাজ করবেন না, করলে খুব খারাপ হবে যদি ফ্যামিলিতে এরকম অশান্তি করেন। এইবার এই যে বুড়া লোকটা এই বাড়িতে গিয়ে হের বোরা আরেক তরফে দিছে পিটানি, যে আমার ঘর আমি খাওয়াই, আমি পড়াই, আমি মারমু কাটমু, এটা আমি বুঝবো, কিন্তু এটা বাহিরের মানুষের কাছে কেন খবর যায়? এই জন্য সে কি করছে, ভীষণ রকম এটা নিয়ে রিয়েক্ট করছে। পরবর্তী সে গিয়ে তার বোরা আবার গিয়ে পিটাইছে, বুঝছো? এইবার তাহলে এইটা সলভ করো যে হাসুনির মা বাড়ি যেতে চান না কেন? স্বামীর ভয়ে, বাবার ভয়ে, মায়ের ভয়ে, ভাইদের ভয়ে।
একজন বলেছে, প্রান্ত বলেছে, ভাইয়া আমি না বউ পাচ্ছি না, একটা বউ দেন প্লিজ। তোর আব্বারে গিয়া কও যে তোর বউ দেনার লেগে, তুই ক্লাসের মধ্যে কি লেগে গেছিস তোর বউ দিতে। আমি কি বউয়ের ব্যবসা করি নাকি? আমি মেজাজটা খারাপ করিস না ভাই, এখন উল্টাপাল্টা কথা কমো, পরে ভিডিও কাটবি, পরে কবি আমার ব্যাপার ভালো না। তোর আব্বারে গিয়ে কর, নাহলে তোর আম্মারে গিয়ে কর, তোর আব্বার নাম্বার আমার দে, আমি হেরে কল করে কম, বুঝছস, যে আপনার পোলার বিয়ে দেন। তোর আব্বা নাই? আব্বার গিয়ে কইতে পারছ না আমার কইলে কিছু হইব? মেজাজটা খারাপ করছ ক্লাসের মধ্যে। দাঁড়া, ওরে ব্যান করতেছে। বউ বউ তোর পিছনে একদম পিঠে উঠাবো। এইবার চলো, তাহলে এটা কি হবে বলো তো? বাবার ভয় কি হবে? গুড। আচ্ছা, এটা কি হবে? বাবার ভয়। এইবার চলো আমরা একটু এখানে বেশ কিছু ঘটনা প্রবাহগুলো আমি মুখে বোর্ডে তোমাদেরকে লিখে দিচ্ছি, এই ঘটনা প্রবাহগুলো তোমরা পড়লে আরো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ঘটনা প্রবাহের মধ্যে আমরা দেখতে পাই, ঘটনা প্রবাহের মধ্যে আমরা দেখতে পাই কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এখানে আমরা একজন চরিত্র, আমরা একটা চরিত্র পাই, যে চরিত্রের নাম হচ্ছে দুদু মিয়া। কি মিয়া বলতো? ঠিক আছে, ওকে। তাহলে কি নাম তার? ডট ডট ডট। এই নাম, এই ভদ্রলোক, এখানে আমরা দেখতে পাই যে এই দুদু মিয়া যে ছিল, এ অনেক সন্তানের বাবা ছিল, ঠিক আছে। তো মজিদ একবার সালিশে বসছে আর তাকে খুব অপমান করছে। তার অনেকগুলো সন্তান ছিল, বলছে কলমা জানো মিয়া? কলমা, কলমা জানো? বুঝছো? কলমা জানো মিয়া? এরপর বলছে কি? এরপর বলছে খতনা করাইছে তোমারে। খতনা, খতনা মানে কি? একজন অলরেডি প্রশ্ন করছে। নুসরাত জাহান বলছে খতনা কি? খতনা কি? তো এখন নুসরাত খতনা মানে হচ্ছে কি বলে এটাকে ইংরেজিতে, আমি তো ইংরেজি জানি না, মানে কাটাকাটি। তো বলছে যে এই দুটো জিনিস তাকে ইয়ে করছে, যে কলমা জানো, খতনা করাইছে তো মানে। এই প্রশ্ন শুনে সে মানে ভেবা চাকা খেয়ে গেছে। বিভিন্ন প্রসঙ্গে মজিদের যে আচরণ সেটা আমরা দেখতে পাই যে এখানে ফুটে উঠেছে। আমরা একটু এক নজরে আমরা একটু দুদু মিয়া চরিত্রটা বিশ্লেষণ করি, যেন আমরা আরো ভালো বুঝতে পারবো। তো দুদু মিয়া চরিত্রের ভিতরে আমরা দেখতে পাই যে সে 7 ছেলের ভাব ছিল। হায় আল্লাহ, বুঝো 7টা ছেলে। কয় ছেলে ভাব ছিল বলো? 7 ছেলে। তখনকার সময় 7 ছেলে, 10 ছেলে মেয়ে, 12 ছেলে মেয়ে, 14 ছেলে মেয়ে, 15 ছেলে মেয়ে, ইটস নর্মাল। এখনকার সময় তো এগুলো অ্যাবনর্মাল। তখনকার মেয়েরা মানে মহিলারা, বউয়েরা বাচ্চা কাচ্চা নিতে খুব কমফোর্ট। এবং আগে দেখো, আগে তো, এখন তো কত রকম, কত জন্ম নিয়ন্ত্রণ, এই সেই কত কিছু, তাই না? তখন তো এত কিছু ছিল না। এখন মানুষজন আস্তে আস্তে আপডেট হয়েছে। এখন তো এমন একটা সিচুয়েশন হয়েছে যে বলে যে স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি নিলে ভালো হয়, কদিন পর কবে না নিলে আরো ভালো হয়, মানে নেওয়ারই দরকার নেই। তো এখন এই যে এই লোক ছিল তার, এবং তার আধ পাকা মাথা ছিল। মজিদের প্রশ্নের তার মুখে ছিল লজ্জার হাসি, মানে কলমা জানো এটা বলছে। এরপর বলছে যে থতমত খেয়ে হাসি বন্ধ করে দে, মানে মজিদের প্রশ্নে দিয়েতে। তারপর হচ্ছে গাধার মতো পিঠে গাড়ে সমান তার উক্তি, আমি গরিব মূর্খ মানুষ। এই পরীক্ষাতে প্রশ্ন আসবে যে আমি গরিব মূর্খ মানুষ, এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, সঞ্জিত সরকার বলেছে ভাই আপনি কয়টা নিবেন? কি আমি কয়টা নিব মানে কোনটা? আমি কয়টা নিব? ও আমি ক্লাস, হ্যাঁ তোমাদের মোট 30টা ক্লাস নিব আমি, বুঝছো? আমি মোট তোমাদের 30টা ক্লাস নেব। সঞ্জিত বুঝতে পেরেছ? ওকে, মেজাজ খারাপ করি না, বুঝছো? এমনিতেই ভালো আছি, ভালো থাকতে দাও। তো যাই হোক, এইবার আসো আমরা একটু প্রশ্নে চলে যাই। তো এইবার মজিদের, সে ছিল মোহাম্মদনগরের পীর, এদিকে পাশের গ্রাম আওয়ালপুর।
এই যে আউয়ালপুর ছিল, এই আউয়ালপুরের একটা পীরের উত্থান হয়েছে যাকে সবাই বলা আউয়ালপুরের পীর। তো এই আউয়ালপুরের পীরকে নিয়ে আমাদের উপন্যাসে মজিদ পীরের পাশাপাশি আরো একজন পীর মুদাসসির পীর, তার পাশাপাশি আউয়ালপুরে নতুন করে একটা পীরের উত্থান হয়েছে। কি হয়েছে? উত্থান হয়েছে। উত্থান কিভাবে হয়েছে? এই পীর সে বলে সে নাকি সন্তান দিতে পারে মানুষকে। কি দিতে পারে? সন্তান। হায় আল্লাহ, কি দিতে পারে? সন্তান দিতে পারে। এখন আমাদের যে খালেক ব্যাপারী ছিল, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, তার নাম কি মনে আছে তোমাদের? বলো তো কি? তার নাম হচ্ছে আমেনা, আমেনা বিবি। এই আমেনা বিবি সে ছিল নিঃসন্তান। তার কি নাই বলো তো বাবা? কোনো সন্তান নাই। এখন যখন কোনো সন্তান নাই, তখন খালেক ব্যাপারী চিন্তা করলো, না, আমার ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে আমার একটা সন্তান দরকার। তখনকার সিচুয়েশন আমি তোমাদেরকে একটু বলি। তখন যদি দেখে যে বাচ্চা কাচ্চা হইতো না, শাশুড়িও বলতো, বউরে বলতো তোর দোষ, জামাই আয়সা বলতো তোর দোষ। আসলে মডার্ন সায়েন্স বলে যে অধিকাংশ ক্ষেত্রে দোষ হয় জামাইয়ের। মেয়েরা খুব ভালো করে শোনো। তাহলে যদি বাচ্চা কাচ্চা না হয়, তখন আগে বলতো যে আগে তো কোনো চিকিৎসা টিকিৎসা থাকতো না, কোনো মানে পরীক্ষা নিরীক্ষা থাকতো না, ডিরেক্ট কইতো যে বউর দোষ, তোর দোষ। শাশুড়ি কইতো তোর দোষ, আমার পোলার কোনো দোষ নেই। তুমি কেমনে জানো তোমার পোলার দোষ না নাকি? কিন্তু মডার্ন সায়েন্স বলে যে অধিকাংশ ক্ষেত্রে দোষ কার, মানে প্রবলেমটা থাকে কার? ছেলেদের। বুঝছো? তো ঢালাও ভাবে কথা বলা যাবে তখন। এখন এই যে আমাদের যেই মনে আছে খালেক ব্যাপারী চিন্তা করলো, না, বউয়ের দোষ। খালেক ব্যাপারী বললো বউয়ের দোষ। এখন বউয়ের দোষ হলে বউ পাল্টাইতে হবে। এখন আমেনা বিবি আসে, সেকেন্ড আরেকটা বিয়ে করে, তার নাম হচ্ছে তানু বিবি। কি বিবি? তানু বিবি। পীর না পীর, কোনটা রাইট? প্রমিত বানান অনুযায়ী পীর বানান রসিকের দিয়ে হয়, এমনি প্রচলিত বানান দীর্ঘিকের দিয়ে, কিন্তু এটা সঠিক না। এখন শুনো ভাইয়া, খুব মজার জিনিস, ভাইয়া একটু মনোযোগ দাও। তো তানু বিবি বিয়ে করলো। বিয়ে করার পর কিছুদিন পরে, মোটামুটি মানে কিছুদিন পর বলতে একেবারে কয়েকদিন পরে না, মানে যাবে যে কয়দিন সময় লাগে, তানু বিবি একটা সন্তানের মা হলো। প্রথম সন্তানের কি হলো? মা হলো। তো যাই হোক, আমেনা বিবি প্রথমে একটু জেলাস, আমি এতদিন ধরে সংসার করতেছি, আমি একটা সন্তানও পাইলাম না, আর তুমি এসেই সন্তান নিয়ে নিলে। ব্যাপারটা এখানে সীমাবদ্ধ থাকলে হইতো। তানু বিবি একটা হওয়ার পর কয়দিন পর আরেকটা নিয়ে নিল, অর্থাৎ সে দ্বিতীয় সন্তানের মা হয়ে গেল। এইবার আমেনা বিবিতে একটা চক্কর খাইলো মাথায়, ভেবা চেকে খেয়ে গেল, আমি এতদিন ছিলাম আর তুমি এসেই চক্কা মেরে দিলে, দুইটা বাচ্চা হয়ে গেছে। বুঝছো? তখন এই যে আমেনা বিবি ছিল, এবার আমেনা বিবি চিন্তা করলো, খালেক ব্যাপারীকে বললে যে ওগো শুনছো? কি শুনছো? এই আউয়ালপুরের পীর সে নাকি পানি পড়া দিলে নাকি পানি পড়া খেলে নাকি বাচ্চা হয়েছে। মানে আউয়ালপুরের পীর সে নাকি বাচ্চা দিতে পারে। আউয়ালপুরের পীর একজন পীর সাহেব, সে বাচ্চা দেয়। আগে এগুলো খুব প্রচলিত ছিল, বাচ্চা না হইলে বাবার কাছে চলে যায়, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, তালা বাবা। তো তখন এরকম পীর কেন্দ্রিক ছিল, পীর আউয়ালপুরের পীর বাচ্চা দিতে পারে। মানুষ এত অন্ধবিশ্বাস করে যে বাচ্চা পীর সাহেব বাচ্চা দিতে পারে, আউয়ালপুরের পীর বাচ্চা দিবে। হ্যাঁ, আউয়ালপুরের পীর বাচ্চা দিতে পারে, এটাতে কোনো ডাউট নাই, ঘটনা সত্য। কিন্তু উপন্যাসে বর্ণিত যে সিস্টেম পানি পড়ার মাধ্যমে, এটা অসম্ভব। আউয়ালপুরের পীর বাচ্চা দিতে পারে, এটাতে কোনো ডাউট নাই, পারবে, বাট সিস্টেম যেটা উপন্যাসে বলা হয়েছে পানি পড়া, এটা ঠিক না। পানি পড়ার মাধ্যমে কখনো বাচ্চা হয় না, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে না যাই। তো এখন খালেক ব্যাপারী চিন্তা করলো যে আমি যদি এখন যদি আউয়ালপুরের পীরের কাছে যদি পানি পড়ার জন্য যদি পাঠাইলে ঘটনাটা কি হবে? মসজিদ যদি জানে, তাহলে মসজিদ তো আমার উপর খেপে যাবে যে আমি থাকতে আপনি আবার আরেকটা পীরের কাছে পানি পড়ার জন্য পাঠাইছেন। তখন খালেক ব্যাপারী, এই যে তানু বিবি আছে, এই তানু বিবির ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া। তানু বিবির ভাইয়ের নাম কি? ধলা মিয়া। এই ধলা মিয়াকে বললো যে আচ্ছা একটা কাজ করো, তুমি গিয়ে পানি পড়া নিয়ে আসো। ঠিক আছে? তো বললো যে তুমি গিয়ে পানি পড়া নিয়ে আসো, আমি গেলে তো সমস্যা, তুমি গিয়ে চুপি চুপি পানি পড়া নিয়ে আসো। তানু বিবির ভাইকে পাঠাইছে। তানু বিবির ভাই লোক একটু ভীতু ছিল, সন্ধ্যার সময় এই ভদ্রলোক সে যাইতে খুবই ভয় পাইছে। ভয় পেয়ে এই বেটা চলে আসছে মসজিদের কাছে। মসজিদের কাছে আয়সা কয়, আমাকে দুলাভাই বলছে পানি পড়ার জন্য, এক কাজ করেন, আপনি আমার পানি পড়া দিয়ে দেন, আমি বাড়িতে গিয়া
চালাই দিমু, যে আমি বলবো যে আউয়ালপুরের পিঠ দিছে, পানি পড়া তো পানি পড়াই। মজিদ এই কথা শুনে মজিদ খুব খেপে গেল যে আমি থাকতে আপনি আবার আরেকজন ইয়ে করছেন। এইবার এর পরের প্রসঙ্গটা আমরা একটু এরপরে আসতেছি। এইবার চলো আমরা একটু আমিনা বিবি চরিত্রটা একটু বিশ্লেষণ করি। যে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি 13 বছর বয়সে বিয়ে হয়, বর্তমান বয়স 30, মানে 30 বছর পর্যন্ত তার সাথে সংসার ছিল। সতীন তানু বিবি আউয়ালপুরের পানি পড়া আনতে খালেক ব্যাপারীকে সে বলে। এইবার চলো এটা একটু প্রশ্ন সলভ করো যে দুধু মিয়া মুখে লজ্জার হাসি আসে কেন? 7 সন্তানের জনক বলে, কালমা জানে না বলে, ধর্ম বাণী শুনে না বলে, ধর্ম কর্ম জানে না বলে। দ্রুত ওকে সো কলমা জানে না তাই। আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি যে এরপর আমরা একটু দেখি। তো এবার মজিদ যখন জানলো তখন মজিদ খুব খেপে গেল। খেপে গিয়ে মজিদ বলল যে এই বাচ্চা ইয়ে করার জন্য আপনি আউয়ালপুরের পীরের কাছে যাওয়া লাগে? বাচ্চা তো আমি দিতে পারি, মানে আমি দিতে পারি বলে আমি একটা সিস্টেম দিতে পারি। তখন মজিদ একটা থিওরি দিল, প্যাচ থিওরি দিল যে মেয়েদের পেটের মধ্যে প্যাচ থাকে, 7 প্যাচ, 14 প্যাচ, 21 প্যাচ। তো বলছে যার পেটে 7 প্যাচ আছে তার বাচ্চা হবে, যার পেটে 14 প্যাচ আছে তার হবে নাও হইতে পারে, যার পেটে 21 প্যাচ আছে তার কখনোই বাচ্চা হবে না। তো বলছে এই প্যাচ কিভাবে পরীক্ষা করতে হবে? বলছে আমিনা বিবিকে একদিন না খেয়ে এভাবে মাজারের চারপাশে 7 পাক মানে ঘুরতে হবে, যদি ঘুরতে পারে তাহলে সে বাচ্চা হবে, যদি ঘুরতে না পারে। কিন্তু উপবাস থেকে আমিনা বিবি যথারীতি সারাদিন উপবাস করে আসলো মাজারে, কিন্তু সে ঘুরতে পারলো না, সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে খালেক ব্যাপারী, এবার খালেক ব্যাপারীকে বলছে আমিনা বিবি, মজিদ বলছে যে আপনার বউ মানে আমিনা বিবি তার অন্তরে কি আছে? পাপ আছে। বলছে তার অন্তরে পাপ আছে। তখন খালেক ব্যাপারী বললো না, আমিনা বিবির অন্তরে কোনো পাপ থাকতে পারে না, আমি এত বছর ধরে তার সাথে সংসার করি, সে খুবই ভালো মানুষ, তার কোনো কি নাই, তার কোনো কি নাই, তার পেটে কোনো কি নাই, মানে তার অন্তরে কোনো পাপ নাই। তখন বলে, তখন মজিদ একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমরা প্রত্যেকেই পাপী, মানে থিমটা এমন ছিল, আমরা প্রত্যেকেই পাপী তার নিজের জায়গায়। তো মজিদ তাকে বলছে আপনি এমন অনেক পাপ করেন যেটা শুধু আপনি জানেন, আপনার বউ জানে? কয় না। কয় তাহলে আপনার বউ এমন অনেক পাপ করে যেটা আপনি জানেন না, খালি আপনার বউ জানে। ব্যাপারটা আমি তোমাকে আরো জিনিস করে বুঝাই, আরো সুন্দর করে বুঝাই। ধরো তোমাকে রাত 1টার দিকে তোমার আম্মু এসে বলতেছে এই কি করস তুই রুমে মোবাইল নিয়ে? তুমি বললা যে আম্মু আমি না তানভীর ভাইয়ের ক্লাস করি, আমি তানভীর ভাইয়ের ক্লাস করতেছি। এখন কম্বলের ভিতরে ঢুইকা তুমি যে আসলে কোন ক্লাস করতেছ এটা তো তোমার আম্মু জানে না, জানে? দেখা গেল তুমি আমারে বলতেছো যে তুমি তোমার আম্মুর বলছো তুমি তানভীর ভাইয়ের ক্লাস করতেছো, কিন্তু তুমি আসলে অন্য লাইনের ক্লাসে ব্যস্ত আছো। তার মানে তোমার আম্মু কিন্তু জানে না, তোমার পাপ তুমি জানো। বিষয়টা কি বুঝতে পারো? আমরা এমন অনেকেই আছি, অনেক পাপ করি যেটা শুধু আমি জানি আর কেউ জানে না। তখন খালেক ব্যাপারে চিন্তা করলো যে আসলে এই ঘটনাটা তো সত্য জিনিস, সত্য, চিরন্তন সত্য এটা, যে আমরা এমন অনেক পাপ কাজ করি যেটা শুধু আমিই জানি। তার মানে আমার বউ এমন অনেক পাপ কাজ করে যেটা আমি জানি না। এবার খালেক ব্যাপারে আমিনা বিবিকে তালাক দিল। এই মসজিদের কারণে একটা সুন্দর সংসার কি হলো? ভেঙে গেল। ঠিক আছে, ভেঙে গেল। একজন বলছে ভাই লাইন বাই লাইন, লাইন নাই ভাই, কিসের লাইন বুঝে? আচ্ছা এইবার খেয়াল করে দেখো। এখন শুনো, আমার ক্লাস করবা, পরীক্ষাতে বানায় অনেক কিছু লিখতে পারবা, সৃজনশীল ভরপুর লিখতে পারবা। এখন তালাক যথারীতি কি হয়ে গেল, এদের কারণে কি হলো? সংসার ভেঙে গেল। এইবার মজিদের দ্বিতীয় পর্বে রহিমা, তার প্রথম স্ত্রী রহিমাকে দিয়ে আর কত, মানে আর কত বলতে আর কত সংসার করবে আর কি, বুঝছো? এবার তার মনে হলো না, আমাকে এবার ফ্লেভার চেঞ্জ করতে হবে, মানে রহিমা আর কত। তখন সে দ্বিতীয়বার বিয়ে করলো। কাকে? নাম তার জমিলা। ওকে,
নাম কি কথা বলো? জমিলা। জমিলাকে সে বিয়ে করলো, কিন্তু জমিলা তার এই অন্যায় অত্যাচার এগুলো জমিলা মেনে নিত না। এবং এই যে জমিলা, সে মজিদের মুখের উপর একবার থুতু মেরে দিয়েছে। ভীষণ প্রতিবাদী নারী চরিত্র আমরা দেখতে পাই এই জমিলাকে। তো এইবার জমিলা যে ছিল, খুব ভালো করে শুনো, জমিলা, এই জমিলা সে তার যেই ইয়ে ছিল আর কি, মানে জমিলা প্রথম দিকে সে কি করে, সে মোটামুটি তার মসজিদের এসব জিনিস মেনে নেয় না। একবার মসজিদ মাজারে বসে এরকম সবাইকে নিয়ে জিকির আজকার করতেছে, এমন সময় জমিলা খোলা চুলে মাজারে চলে যায়। তখন গ্রামের মানুষজন দেখে আস্তে আস্তে বুঝতে শুরু করে যে মসজিদ আসলে ভণ্ড। তার বই যদি এমন হয়, খোলা চুলে মাজারে চলে আসে, যে ঘরের ভিতরেই এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না, সে কিভাবে। তখন একটা সময় দেখা যায় উপন্যাসের শেষের দিকে প্রচন্ড ঝড় আসে এবং ঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দেওয়ার মতো অবস্থা। তখন এই মসজিদ সে জমিলাকে মাজারের যে ইয়ে ছিল, হ্যাঁ, ওটার সাথে বেঁধে ফেলে, মাজারের পাশ ইয়েতে পিলারের সাথে সে বেঁধে ফেলে এবং একটা বিশাল ঝড় আসে। ঝড়ের মধ্য দিয়ে কি করে উপন্যাসটা শেষ হয়ে যায়। উপন্যাসের ঘটনা সংক্ষেপ আমরা একটু দেখে প্রশ্ন সলভ করি যে ধলা মিয়া কার ভাই? ধলা মিয়া কার ভাই? উত্তর কি? দ্রুত। পুরো উপন্যাসের যত ইম্পর্টেন্ট যত থিম আছে, বিষয়বস্তু আছে, সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি। এখন যাদের সময় আছে তারা পুরো উপন্যাসটা ধরে ধরে পড়বে। এখন পুরো উপন্যাস তো ধরে ধরে পড়ানো সম্ভব না, পুরো উপন্যাস ধরে ধরে পড়াইতে গেলে 5টা ক্লাস লাগবে। তো আমরা উপন্যাসের উপর মোটামুটি একটা ব্রিফিং তোমাদেরকে দিয়ে দিলাম। এখন তোমরা সৃজনশীল নিজেদের মতো করে লিখতে পারবা, জ্ঞানমূলক অনুধাবনমূলক সবগুলো আশা করি পারবা, কারণ ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি বলে দিছি। সেটার উত্তর কি? তানুবিবি। আচ্ছা, এইবার আসো আমরা দেখি যে উপন্যাসের এখানে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে আক্কাস একটা চরিত্র ছিল। আক্কাস সে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, এ হচ্ছে সমাজ সচেতন চরিত্র, কিন্তু আক্কাসের স্কুল প্রতিষ্ঠা করতে তাকে বাধা দেয়, মসজিদ বাধা দেয়। কারণ স্কুল প্রতিষ্ঠা করলে আধুনিক শিক্ষায় ছেলেপেলেরা শিক্ষিত হবে এবং মসজিদের এই কুসংস্কার ধর্ম অন্ধটা বুঝে ফেলবে। এইবার আসো আমরা একটু দেখি যে লাল সালু উপন্যাসের সমাজ সচেতন চরিত্র কে। এখানে সঠিক উত্তর দেওয়া নাই, এটার উত্তর হচ্ছে আক্কাস। লাল সালু উপন্যাসের সমাজ সচেতন চরিত্রের নাম আক্কাস। লাল সালু উপন্যাসের সমাজ সচেতন চরিত্রের নাম আক্কাস। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি এখানে একটা সৃজনশীল দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কি টাইপ প্রশ্ন এখান থেকে আসবে। সেখানে দেখতে পাও যে ওয়াসিকা গ্রামে এক দুরন্ত মেয়ে, হ্যাঁ ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে। ওয়াসিকা একটা মেয়ের নাম, সে গ্রামের একজন মেয়ে। বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করা, অবাধে সাঁতার কাটা তার আনন্দের কাজ। তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামে এক বুড়ো লোকের সাথে বিয়ে দিলেন। হ্যাঁ, অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েরা প্রেম করতে যখন প্রেম করে তখন সালমান খান শাহরুখ খানের সাথে প্রেম করে, আর বিয়ে করতে গেলে তখন দুনিয়ার টাকলা, হ্যাঁ, বুড়িওয়ালা এদেরকে বিয়ে করে। এটা একদম বাস্তব চরম সত্য কথা, একদম চরম সত্য। এবং মেয়েদের আমি মানে দীর্ঘদিন পড়ানোর সুবাদে আমি দেখেছি যে মেয়েদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পর্যায়ে মেয়েদের ক্রাশ চেঞ্জ হয়ে যায়। ছেলেরা সাধারণত একজনকে পছন্দ করে একজন, কিন্তু মেয়েরা এক এক বয়সে এক এক রকম ভাইদেরকে এদের পছন্দ হয়। কেমন? যেমন তুমি যদি দেখো যে ক্লাস 9 থেকে ধরো যে মেয়েগুলো ক্লাস 9-10-এ পড়ে, 8 থেকে ক্লাস 9-10-এ যারা পড়ে, এদের প্রথম দিকে এদের চয়েস থাকে এলাকার যে ছাত্রলীগের যে ভাইয়া আছে, এই ছাত্রলীগের ভাই এদেরকে এদের খুব পছন্দ। হ্যাঁ, মানে একটা ছাত্রলীগের ভাইয়া পাইলে মনে হয় যে স্বর্গ। কোনোভাবে যদি ইন্টার উঠে যায়, এই ইন্টার থেকে ভার্সিটিতে মানে অ্যাডমিশন টাইম পর্যন্ত এদের টার্গেট এবার ক্রাশ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয় মেয়েদের, তখন তাদের পছন্দ হচ্ছে যে কোচিংয়ের যে ভাইয়া থাকে, এই কোচিংয়ের ভাইয়াদেরকে তারা খুব পছন্দ করে। বুঝতে পারতেছ? তো এই ভাইয়াদেরকে তাদের ভীষণ রকম পছন্দ। মানে তখন তাদের কাছে পৃথিবীতে একমাত্র নায়ক কোচিংয়ের ভাইয়া এই পিরিয়ডটাতে। তো যখন অনার্সে ভর্তি হয়ে যায়, অনার্স একদম তোমার ফার্স্ট ইয়ার থেকে একদম 4th ইয়ার পর্যন্ত, মানে ফাইনাল ইয়ার পর্যন্ত, তখন এদের টার্গেট থাকে কোনোভাবে যদি একটা বিসিএস ক্যাডার কোপালে জোটে, কোনোভাবে যদি একটা বিসিএস ক্যাডার যদি লাগিয়া যায়, টার্গেট থাকে খালি বিসিএস ক্যাডার।
তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় এদের আসলে পছন্দের মানুষ চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছ, রং পাল্টায়। এইবার আমরা যেখানে ছিলাম, যে পয়েন্টটা ছিলাম, তো দেখতে পেলাম যে এবার দেখো লোকটি গ্রামের মাতাব্বর, তাহলে ওই বয়স্ক লোকটি সেই ছিল গ্রামের মাতাব্বর, তাকে সবাই এলাকার একাব্বর মুন্সি বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীন চেতা ওয়াসিকা তার কথা মানে না। এই যে এখানে ওয়াসিকা চরিত্রটি বলতো কার চরিত্রের প্রতিনিধিত্ব করছে? বলো, ওয়াসিকা চরিত্র কার চরিত্রের প্রতিনিধিত্ব করছে? আর আমাদের যে একাব্বর মুন্সি, এই একাব্বর মুন্সি কার চরিত্রের প্রতিনিধিত্ব করছে বলো তো? বলো দেখি, পারো কিনা? কি হবে বলো? গুড, ওয়াসিকা এখানে জমিলা চরিত্রের প্রতিনিধিত্ব করছে। কোন চরিত্র বলো? জমিলা চরিত্র। একাব্বর মুন্সি এখানে অনেকে বলবে খালেক ব্যাপারী। না ভাইয়া, খালেক ব্যাপারী না, কারণ ওয়াসিকা স্বাধীন চেতা তার এই কথা মানতো না। এই জন্য এখানে আমরা দেখতে পাই যে মজিদ চরিত্রের মূলত কি হচ্ছে? প্রতিনিধিত্ব করছে। এবার দেখো জ্ঞানমূলক প্রশ্ন, যে বলা হচ্ছে ধলা মিয়া কোন ধরনের মানুষ ছিল? এই ধলা মিয়া ছিল খুবই ভীতু প্রকৃতির মানুষ, কারণ সে সন্ধ্যার সময় ওই আওয়ালপুরে যেতে পারেনি ভয়। হ্যাঁ, তারপর হচ্ছে সজোরে নাড়াতে থাকা পাখিটার পানে তাকিয়ে সে বিমূর্ত বসে থাকে, বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ উপন্যাসের একটা লাইন তুলে দিবে, সেই লাইনটা তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। অথবা বলবে যে মজিদ চরিত্র সম্পর্কে লিখো, আমেনা চরিত্র সম্পর্কে লিখো। এরপর বলেছে ওয়াসিকা লাল সালু উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্য, কথাটি ব্যাখ্যা করো। কোন কোন জায়গাতে তাদের সাদৃশ্য সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ওয়াসিকা তার স্বামী, সে ছিল স্বাধীন চেতা, হ্যাঁ, সে ছিল চঞ্চল। অপরদিকে দেখা যায় জমিলাও সে তার স্বামীর অনুগত সে করতো না, নিজের মতো করে চলতো, পরাধীন জীবন তার পছন্দ না। তারপর হচ্ছে জমিলা চরিত্র, সে কম বয়সী নারী ছিল, এখানে আমরা দেখতে পাই ওয়াসিকাও সেম। এরপর দেখো উদ্দীপকে একাব্বর মুন্সি লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক করেনি, মূল্যায়ন করো। মানে একাব্বর মুন্সি লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক আমরা দেখতে পাই মজিদ সে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না, ধর্ম নিয়ে ব্যবসা করতো। একাব্বর মুন্সি কিন্তু সেই কাজটা করতো না। হ্যাঁ, সেটা একটু নারী লোভী ছিল একাব্বর মুন্সির ভিতরে, সেটা আমরা পাইনি। তো তার মানে পুরোপুরি একাব্বর মুন্সি মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করছে না, ঠিক আছে? ওকে, ইভা বলেছে ভাইয়ের ক্লাসগুলো এত ভালো লাগে, যখন একা আর চলে যায় বুঝাই যায় না। ঠিক আছে, আচ্ছা। তারপরে অনন্যা বলেছে 1 ঘন্টা পড়লাম বুঝাই গেল না। গুড। দেখো আমি চেষ্টা করি যে কম সময়ের ভিতরে তোমাদেরকে মূলত জিনিসটা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এখানে দেখো সবগুলো প্রশ্ন দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, হ্যাঁ, এবং উত্তর দেওয়া আছে। তোমরা এগুলো আসলে পরে বোঝানোর মতো জিনিস না, প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করবা। হ্যাঁ, ওকে, প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করবা। আই হোপ তোমরা পারবা। সো যাই হোক, আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। আজকের ক্লাস এগুলো মূলত উপন্যাস, নাটক, এগুলো কিন্তু কনসেপ্ট ক্লাস, বুঝতে পেরেছ? এগুলো কিন্তু কনসেপ্ট ক্লাস, অ্যান্ড এই ক্লাসগুলো করলে তোমার কাছে সহজ মনে হবে, সুন্দর মনে হবে, বিনোদন মনে হবে। কিন্তু যাই বলো, আলটিমেট না পড়লে কিছুই হবে না। মানে না পড়লে ভাইয়া মোট কয়টা ক্লাস নেবেন? 25টা ক্লাস পর্যন্ত 23 ব্যাচের স্টুডেন্টরা করবা। তারপর 23 ব্যাচের শর্ট সিলেবাস শেষ, 24 ব্যাচের বাকি যে বড় সিলেবাস যেটা আছে সেটা হয়তো আমরা ইয়েতে করবো। যদিও বলা হচ্ছে যে 24 ব্যাচ শর্ট সিলেবাস হবে, এটা আসলে এখনো কনফার্ম না। শর্ট সিলেবাসে যদি 24 ব্যাচ হয় তাহলে আমাদের হয়তো 25-26টা ক্লাস হবে, সেটা জানিয়ে দেবো। তোমাদের পুরো সিলেবাস শেষ করে দিবে ইনশাল্লাহ। এবার ক্লাস 50টা লাগুক, 20টা লাগুক, 30টা লাগুক। ওকে স্যার, সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, নিয়মিত পড়াশোনা করো, অ্যান্ড ভালো থাকবা, আমার জন্য দোয়া করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।